কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এইসব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। রাজশাহী অঞ্চলের ধান, গম, আলু, পেঁয়াজ, রসুন, মরিচ, শাকসবজি ও ফলমূল সারা দেশে সরবরাহ করে চাহিদা অনেকটাই পূরণ করা হয়। এসব উৎপাদিত ফসলের বেশিরভাগই পচনশীল। স্বল্প আয়ের কৃষকেরা প্রচলিত ধারার হিমাগারে উচ্চ মূল্যে উৎপাদিত ফসল সংরক্ষণ করতে পারে না। ফসল ফলানোর পর তা সংরক্ষণে এ ব্যয় কৃষকদের সাধ্যের বাইরে। তাই মৌসুমের সময় চাহিদার চেয়ে সরবরাহ বেড়ে যাওয়ায় তারা ফসলের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। এমনকি উৎপাদিত খরচের চেয়েও কম দামে তাদের ফসল বিক্রি করতে হয়। কেউ কেউ আলু, টমেটো, মূলার উৎপাদন খরচ উঠাতে না পেরে পথে ঘাটে রাস্তায় ফেলে দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বা গরু ছাগলকে খাওয়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় ডক্টর মঞ্জু ৩০০ মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পূর্ণ এই সংরক্ষণাগার তৈরি করেছেন। প্রাকৃতিক শস্য সংরক্ষণাগার চালাতে বিদ্যুতের প্রয়োজন হয় না। প্রাকৃতিক বাতাসকে এখানে কাজে লাগানো হয়েছে। এখানে যে কয়েকটি ফ্যান ব্যবহার করা হয়েছে তাও চলছে সৌরশক্তির মাধ্যমে। এটি তৈরিতে খরচ হয়েছে মাত্র ১৪ লাখ টাকা। অথচ একই ধারণ ক্ষমতার একটি প্রচলিত ধারার হিমাগার তৈরিতে খরচ হয় ২ থেকে ৩ কোটি টাকা। সেখানে বিদ্যুতেরও দরকার হয়। এটা প্রাকৃতিক সংরক্ষণাগার আমরা তৈরি করেছি। যে বাংলাদেশে যে ফসল সংরক্ষণাগার বলতে আমরা কোল্ড স্টোরেজ যেটা বলে, দীর্ঘকালীন সংরক্ষণাগার বলতে আমরা যা বোঝাই সেটা তো আলুর কোল্ড স্টোরেজ বোঝানো হয়। তাছাড়া ধান, চাল, গমের জন্য নানা ধরনের গুদাম আছে। কিন্তু এইগুলোর বাহিরে যে সমস্ত ফসল আছে, যেমন সহজভাবে যদি আমি বলি যে পেঁয়াজ অথবা রসুন অথবা আদা এবং আরও যে শাকসবজি, গাজর ইত্যাদি নিয়ে কিন্তু সংরক্ষণাগারের অভাব আছে। তো পেঁয়াজের উদাহরণ দিয়ে আমি বলি যে পেঁয়াজ প্রায় ২ থেকে ২.৫ হাজার কোটি টাকার আমদানি হয়। আর মাঠ লেভেলে পেঁয়াজ এবং আলুর উৎপাদন সমান, কিন্তু পেঁয়াজের সংরক্ষণাগার নাই, আলু সংরক্ষণাগার আছে। এর ফলে আলুর ওভার প্রোডাকশন হয়। এর ফলে সমস্যাটা হয় কি যে দাম পড়ে যায়, কৃষকরা ঠিকমতো দাম পায় না। এই সংরক্ষণাগার নির্মাণের প্রাথমিক উদ্দেশ্যটা আছে হচ্ছে পেঁয়াজ সংরক্ষণ করার জন্যে। তো পেঁয়াজ টার্গেট করে এটা করা, কিন্তু এখানে অন্যান্য ফসলও রাখা যাবে বলে আমরা এভাবে প্ল্যানিংটা করেছি। তাহলে আমরা যদি আলুর ৪০০টা কোল্ড স্টোরেজ বাদ দিই, অনেক ফসল আছে যেগুলোর জন্য সংরক্ষণের দরকার, সেই জন্য আমরা এটা করেছি। ৩০০ টন ধারণ ক্ষমতা সম্পন্ন প্রাকৃতিক হিমাগারটি তৈরি করতে ব্যবহার করা হয়েছে বাঁশ, খড়, নাইলনের দড়ি, ইট, বালু ও সিমেন্ট। হিমাগারটির বাইরে দৈর্ঘ্য ৬০ ফুট এবং প্রস্থ ৩০ ফুট, ভেতরের দৈর্ঘ্য প্রস্থ ৫৮ ফুট এবং ২৮ ফুট এবং উচ্চতা ২৭ ফুট। হিমাগারে আলু এবং গাজর ৪ থেকে ৫ মাস, টমেটো ২ থেকে ৩ মাস, আম ১ থেকে ১.৫ মাস, লিচু ১৫ দিন থেকে ১ মাস, পেঁয়াজ ও রসুন ৪ থেকে ৬ মাস এবং আদা ৭ থেকে ৮ মাস সংরক্ষণ করা যায়। হিমাগারটির দেয়াল এবং টালের মাঝখানে একটি নির্দিষ্ট পরিমাণ জায়গা ফাঁকা রয়েছে। ফাঁকা অংশ বালু এবং পানি থাকে। এখান থেকে জলীয় বাষ্প তৈরি হবে। এ প্রক্রিয়ায় ঘরের ভেতরের তাপ শোষণ করা হবে। নিচতলা থেকে ঠান্ডা বাতাস যাতে প্রাকৃতিক উপায়ে উপরে উঠে যায়
সেজন্য দেয়ালের নিচ দিকে কিছুটা ফাঁকা রাখা হয়েছে। এই ফাঁকা দিয়ে বাইরের গরম বাতাস ভেতরে ঢুকে প্রাকৃতিকভাবে ঠান্ডা বাতাসকে ঠেলে ওপরে নিয়ে যায়। প্রাকৃতিক এই শস্য সংরক্ষণাগার স্বল্প খরচে তৈরি করা হয়েছে বলে কৃষকদের জন্য এক সাফল্যের দ্বার উন্মোচিত হয়েছে। তাত্ত্বিক দিকটা হচ্ছে যে আপনারা যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়ালটা হচ্ছে দুটো দেওয়াল। একটা ভেতরের দেওয়াল আছে, বাহিরে একটা পাতার দেওয়াল আছে, যেটা পাতার অনুকরণ করা হয়েছে, যে ওইখান থেকে এটা প্রচ্ছেদন প্রক্রিয়াটা হবে এবং দুটো দেওয়ালের মাঝখানে 3 ইঞ্চি গ্যাপ আছে। তো আমরা এটা প্রাইমারিলি বালি দিয়ে পূর্ণ করেছি। দেওয়ালের গ্যাপটাতে পানি দিচ্ছি, পানি দিলে বাইরের দেওয়ালটা ভিজে যাচ্ছে এবং যেটা ওটা পোরাস দেওয়াল, এটা বিশেষ ধরনের টাইল, এবং সেইখান থেকে পাতার অনুকরণে এটা এই ডক্টর আব্বার যে পট ইন পট টেকনোলজি, সেই অনুকরণে এটা বাষ্পীভবনটা হচ্ছে। এটা আস্তে আস্তে তাহলে ভেতরের দেওয়ালটা ঠান্ডা হচ্ছে এবং আলটিমেটলি ওই সেই প্রক্রিয়াটা ভেতরেটা পড়ছে। এবং এটার ছাদটা করা হয়েছে খড় দিয়ে, যার জন্য এটা হিট শোষণ করতে পারে এবং বায়ু চলাচলের একটা ব্যবস্থা রাখা হয়েছে যেন এটা এয়ারটা সার্কুলেশন করে। আর একটা বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই যে ফসল সংরক্ষণের জন্য শুধু তাপমাত্রাটাই কিন্তু ফ্যাক্টর না, আরেকটা বড় ফ্যাক্টর হচ্ছে পানির আর্দ্রতা। তো এই চারকোলগুলো বাষ্প শোষণ করবে এবং একটা নির্দিষ্ট মাত্রায় ধরে রাখবে, এবং এটার এই এক্সপেরিমেন্টটা এখন হচ্ছে মূল উদ্দেশ্য এই কয়লা, যে সেই কয়লাটা কি পরিমাণে দিলে আমার কাঙ্ক্ষিত বাষ্পের পরিমাণ সেটা কনস্ট্যান্ট থাকবে। আলু আমরা আশা করছি যে 3 থেকে 4 মাস আমরা আরাম করে রাখতে পারবো, 5 মাসও রাখতে পারবো, কারণ আলু রাখার আরেকটা প্রক্রিয়া হচ্ছে যে আলু থেকে গাছ বেরিয়ে যায়। সেটা যদি আমাদের নিয়ন্ত্রণ করার একটা পদ্ধতি আছে, সেই সিস্টেমটা যদি কাজ করে ইজিলি আমরা এখানে 5 মাস রাখতে পারবো। তাছাড়া পেঁয়াজ 7-8 মাস রাখা যাবে, রসুন ওয়েট লস হয়ে যায় সেটা খুব ভালো থাকবে, আদাও 6-7 মাস রাখা যাবে, এরকম আমাদের আইডিয়া আর কি। আর তাছাড়া গাজর, ইভেন টমেটো, আমটামারের ব্যাপারে আমরা চিন্তা করেছি যে 1 মাস করে 2 মাস করে এখানে রাখা যাবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। চিংড়ি আমাদের রপ্তানি পণ্যের মধ্যে অন্যতম। দেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক চিংড়ি চাষ হয়, যা দেশের অর্থনীতি এবং কর্মসংস্থানে যথেষ্ট অবদান রাখে। খুলনা জেলার কয়রা উপজেলাধীন খিরল এলাকার প্রাপ্তি অ্যাকোয়াকালচার একটি সফল চিংড়ি খামার। এটি এলাকার প্রথম চিংড়ি খামার। এ খামারের মোট আয়তন 35 একর, তার মধ্যে কালচার পুকুর 25 একর, বাকি অংশে রয়েছে নার্সারি ও রিজার্ভ পুকুর। সব মিলে মোট পুকুর সংখ্যা 35টি। প্রাকৃতিক পানি ব্যবহার করে এ খামারে চিংড়ি চাষ করা হয়। পুকুরের গভীরতা 5 ফুটের মতো। নার্সারি পুকুরে চিংড়ির পোনা 30 থেকে 35 দিন রেখে একটু বড় করে 3 থেকে 4 গ্রাম ওজনের হলে কালচার পুকুরে প্রতি ঘনমিটার পানিতে 11 থেকে 16টি পোনা ছাড়া হয়। সেখানে প্রতিদিন 4 বার পিলেট খাবার সরবরাহ করা হয়। একইভাবে সময় নির্ধারণ করে 4 বার পানির পাখা দিয়ে পানিতে অক্সিজেন সরবরাহ করা হয়। রোগবালাই দমন ও অন্যান্য যত্ন নেওয়ার জন্য চিংড়ি খামারে সবসময় পরিচর্যা অব্যাহত রাখতে হয়। এই খামারে কাজ করেন মিরন। তিনি বলেন, চিংড়ি চাষে যেমন কষ্ট ও প্রাথমিক খরচ রয়েছে, তেমনি যখন অনেক দামে বিক্রি করা যায় তখন ভালোই লাগে। খামারে কোনো রোগবালাই বা সমস্যা দেখা দিলে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। মাথার ঘাম পায়ে ফেলে এই খামারটি চিংড়ি চাষ করে দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। এখানে 25টা কালচার পন্ড আছে, 5টা রিজার্ভার আছে আর 4টা নার্সারিং পন্ড আছে। পুকুর প্রতি আমাদের 1 একর প্রতি আমাদের মাছ দিয়ে থাকি আমরা 80,000 থেকে 1 লাখ
আমরা চাই যে আমাদের এরকম ফার্মের মতন আরও সব জায়গায় 2-5টা করে যেন আমরা এই ফার্ম আরও দেখতে চাই। আমরা চাই যেন আরও 10-20টা ফার্ম আমাদের আশেপাশে হোক, বা আমরা যে প্রসেসিং করতেছি তাদেরকে আমরা সেই প্রসেসিং দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। কৃষক ভাইরা দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের আয়োজন। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন